বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন্স। সিবিআই তদন্ত স্থগিতাদেশ চেয়ে শাহজাহানের আবেদন রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। যৌথ মঞ্চের নবান্ন অভিযানের আগে নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া, জল কামানো ড্রোনে নজরদারি পুলিশের। বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করেছে বিজেপি, ভোট লুট নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকে। ইউটিউবে বিজ্ঞাপন দেখে অচেনা অ্যাপ ইনস্টল, কয়েক লক্ষ টাকা খোয়ালেন কলকাতার বাসিন্দা, ধৃত দুজন। পারিবারিক ঝামেলা থেকে খুন নিউ টাউনে, খুঁড়তো দাদাকে কোপালো যুবক, গ্রেফতার অভিযুক্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আজ সোমবার 28শে জুলাই। নির্ধারিত নবান্ন অভিযানের আগে হাওড়ার চেহারাই পাল্টে গিয়েছে, কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা বিঘ্ন হতে দেওয়া হবে না। তাই শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত নবান্নমুখী রুটে তৈরি হয়েছে ব্যারিকেড। প্রস্তুত জল কামান, রোবোকপ, কুইক রেসপন্স টিম, র্যাফ থেকে ড্রোন পর্যন্ত। 12 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশকে লিখিতভাবে নবান্ন অভিযানের অনুমতি চাওয়া হয়েছিল, তবে পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়। রবিবার সন্ধ্যার মধ্যেই শহরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়। হাওড়া স্টেশন, রামকৃষ্ণঘাট, জিটি রোড, কাজীপাড়া মোড়, নবান্ন চত্বর, সাঁতরাগাছি সহ একাধিক এলাকাকে নজরদারির আওতায় আনা হয়েছে। সোমবার সকাল থেকে প্রায় 1500 পুলিশ মোতায়েন করা হবে, সঙ্গে থাকবে র্যাফ, মহিলা বাহিনী, কুকুর স্কোয়াড ও ড্রোন। সংগ্রামী যৌথ মঞ্চের সম্ভাব্য রুট ম্যাপ অনুযায়ী হাওড়া স্টেশন থেকে মিছিল রেলওয়ে রোড, রামকৃষ্ণঘাট, ফোরশোর রোড, কাজীপাড়া মোড় হয়ে নবান্নের দিকে এগোবে। তবে প্রশাসনের পরিকল্পনা, ফোরশোর রোডের কাছে মিছিল আটকে দেওয়া হবে। অনুমতি ছাড়াই মিছিল বার হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশের হুঁশিয়ারি। প্রয়োজন হলে গ্রেফতারিও হতে পারে। এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার মঙ্গলহাটে যাতে ব্যবসার ক্ষতি না হয় সেই বিষয়ে পুলিশের তরফে আদালতের নির্দেশ মেনে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবুও বহু দোকানদারি দিনটিকে বন্ধ হিসেবেই ধরছেন। অন্যদিকে অফিস যাত্রী, পরীক্ষা যাত্রী, রোগী পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে। পুলিশের নিষেধাজ্ঞা ও কড়া অবস্থান সত্ত্বেও সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের কর্মীরা প্রস্তুত। অনেকেই ইতিমধ্যে কলকাতা হাওড়া সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছেন। রবিবার রাতেই শহরে প্রবেশের পরিকল্পনা রয়েছে বহু আন্দোলনকারী। সব মিলিয়ে সোমবার হাওড়া শহরে চোখ রাঙাচ্ছে সংঘাতের সম্ভাবনা। পুলিশ ও আন্দোলনকারী উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে আজ সোমবার উত্তাল হতে পারে সংসদ। এদিন দিল্লি যাওয়ার আগে এক প্রকাশে ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটার লিস্ট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তিনি। এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব হন তিনি। তার কথায় বিজেপি হিংসার রাজনীতি করছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়ে পরিকল্পিতভাবে বাঙালিদের নির্যাতন, অপমান করার ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। এসআইআর এর নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তৃণমূল সাংসদ বলেন, মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করছে বিজেপি। তার বাবার নাম নাকি কুত্তাবাবু। এই ভোটার কার্ড এমন একটি তথ্য যা এসআইআর এর জন্য নির্বাচন কমিশন গ্রহণ করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও তোপ দাগলেন অভিষেক। বলেন, সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে, যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়ার সেই চেষ্টা করছে কমিশন। একটা রাজনৈতিক দলকে সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কমিশন বিজেপির দাসত্ব করছে বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। পরপর কয়েকটি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, নির্বাচনের সময় যখন রাজ্যের আইন শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের ওপর, সেই সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর একজন নির্দোষ প্রবীণ ভোটারকে দিনের আলোয় প্রকাশ্যে গুলি করে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় 1 দফার বদলে 8 দফায় নির্বাচন হয়। যতদিন যাচ্ছে বিজেপির প্রতি কমিশনারের দাসত্ব আরও বেড়েছে। অনুপ্রবেশ ইস্যুতে এদিন কথা বলেন অভিষেক। একদিকে বিজেপির একাধিক নেতারা তৃণমূল সরকারকে আক্রমণ করছে, তবে এদিন সেই অভিযোগের পাল্টা বিজেপি ও কেন্দ্র সরকারকেই দায়ী করলেন তিনি।
অভিষেকের দাবি, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে দায় তাদের, বিএসএফ অনুপ্রবেশ করাচ্ছে দায় গৃহমন্ত্রকের। একথা বলেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেহেলগাম হত্যাকাণ্ড নিয়েও সুর চড়ান, বলেন ভারতের যে 25 জন মানুষের প্রাণ গেছে তার দায় কে নেবে? জঙ্গিরা কিভাবে একে 47 নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ল? আবার পড়ছি, জঙ্গিরা কিভাবে একে 47 নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ল? কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, তারা দেখতে পায় না, অথচ বাংলা দখল করবে বলে পেগাসাস নিয়ে ফোনে আড়ি পাচ্ছে, কিন্তু তাদের জঙ্গিদের প্রবেশের খবর থাকে না। 2019-এও একই ঘটনা হয়েছে। কেন্দ্রের গাফিলতির কারণে 40 জন জওয়ানের প্রাণ গিয়েছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর নিয়ে সোমবার সংসদে 16 ঘন্টার বিশেষ অধিবেশন হওয়ার কথা। এই বিতর্কের অংশ হিসেবে বাংলায় বক্তৃতা দেবেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। দিল্লি যাবার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে এক কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ করে বেশি মুনাফা পাওয়ার আশায় অনেকেই না জেনে বুঝে মোবাইলে অচেনা অ্যাপ ইনস্টল করে নেন, সেই থেকেই ঘটে যায় বিপদ। ঠিক এরকমই এক প্রতারণার ফাঁদে পড়েন কলকাতার এক বাসিন্দা। তদন্তে নেমে প্রতারণার চক্রের হদিশ পায় পুলিশ। মূলত ইউটিউবে বিজ্ঞাপন দেখেই অ্যাপ ইনস্টল করেছিলেন প্রতারিত মহিলা। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা বিধাননগরের বাসিন্দা। ইউটিউবে একটি অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাপের বিজ্ঞাপন দেখে সেখানে টাকা বিনিয়োগ করতে শুরু করেন। ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন তিনি। প্রথম দিকে কিছু লাভের আশ্বাস দেওয়া হলেও পরে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো টাকা ফেরত না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই অনলাইন অ্যাপও বিজ্ঞাপন ছিল সম্পূর্ণ ভুয়ো। এর পেছনে রয়েছে একটি সুগঠিত প্রতারণা চক্র। দীর্ঘ তদন্তের পর অবশেষে 2 মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাদের রাজ্যে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যেও একাধিক মানুষকে একইভাবে ঠকিয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এখন ইউটিউব বা অন্যান্য অনলাইন মাধ্যমকে ভরসা করছেন প্রায় সকলেই, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনো ফরেক্স ট্রেডিং, কখনো আবার অনলাইন অ্যাপে বিনিয়োগ, এরকম নানা ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। পাশাপাশি যে কোনো অনলাইন অ্যাপের খুঁটিনাটি জেনে তবেই বিনিয়োগ করার কথা আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে। খুড়তুতো ভাইয়ের হাতেই খুন যুবক। রবিবার রাতে নিউটাউনের হাতিয়ারা পশ্চিমপাড়ায় সামান্য কথা কাটাকাটিতে পরিস্থিতির নৃশংস মোড় নেয়। ইকোপার্ক থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শফিকুল নূর ইসলাম। এলাকায় তাকে সবাই বাবু নামেই ডাকতেন। গতকাল রাতে দাদা শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুর বাড়ির সামনে চিৎকার করছিলেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। সেই সময় বাচ্চু ঘর থেকে বেরিয়ে ভাইকে ঝামেলা করতে বারণ করে, তাতেই শুরু হয় বচসা। স্থানীয় বাসিন্দারা জানান, কথার মাঝেই দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এরপর হঠাৎ পকেট থেকে ছুরি বের করে দাদাকে কোপাতে শুরু করে বাবু। স্থানীয়রা তাকে আটকে থানায় খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। শেখ নাফিজ আহমেদকে রক্তাক্ত অবস্থায় বাগুইয়াটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাচ্চুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থল সহ আশেপাশের জায়গা ঘিরে দিয়েছে। এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই এই ঘটনা ঘটতে পারে, কারণ আগেও ওই 2 ভাইয়ের মধ্যে নানা কারণে ঝামেলা হতো বলে জানিয়েছে প্রতিবেশীরা। স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত বাবু প্রায়ই ছুরি নিয়ে ঘুরতেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এমন হিংসাত্মক ঘটনা ঘটলো তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। 2019 সালের 8ই জুন সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহান মামলা করেন ডিভিশন বেঞ্চে। সোমবার সেই মামলার শুনানি শেষে রায়দান আপাতত স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি